চৌরি চৌরা শতাব্দী সমারোহের বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্মারক ডাক টিকিট প্রকাশ হয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় প্রস্তুত দেশ, বললেন রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে সুরক্ষা ও সহযোগিতা নিয়ে আলোচনা। সংসদের বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আজও দুই কক্ষে হবে আলোচনা। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপান উত্তর তুঙ্গে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর সেরে ফিরছেন শহরে। বিশ্ব ক্যান্সার দিবস আজ। কর্কট রোগের সচেতনতায় সুরক্ষা বিধি মেনে নানা অনুষ্ঠানের আয়োজন। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চৌরি চৌরা শতাব্দী সমারোহের সূচনা করলেন। বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজভবন থেকে যোগ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে চৌরি চৌরা ঘটনার শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন। সূচনা পর্বে তিনি বলেন, চৌরি চৌরা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের প্রতি যার অবদানকে স্মরণ করিয়ে দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। भारत सरकार के शिक्षा मंत्रालय ने भी आजादी के 75 साल पूरे होने पर युवा लेखकों को स्वतंत्रता सेनानियों पर किताब लिखने के लिए, घटनाओं पर किताब लिखने के लिए, शोध पत्र लिखने के लिए आमंत्रित किया है। चौरी चौरा संग्राम के कितने ही ऐसे वीर सेनानी हैं जिनके जीवन को आप देश के सामने ला सकते हैं। चौरी चौरा शताब्दी के इन कार्यक्रमों को लोकल कला, संस्कृति और आत्मनिर्भरता से जोड़ने का प्रयास किया गया है। ये प्रयास भी हमारे स्वतंत्रता सेनानियों के प्रति हमारी श्रद्धांजलि होगी। চৌরি চৌরার ঘটনা প্রসঙ্গে নরেন্দ্র মোদী জানান, সেখানে থানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রিটিশ শাসকদের প্রতি ক্ষোভের প্রকাশ ঘটেছিল। তা একটি পৃথক ঘটনা নয়। ইতিহাসে সঠিকভাবে তা প্রতিফলিত হয়নি। সেনাদের অবদান দেশবাসীকে প্রেরণা যোগায়। देश के सामान्य मानवी का स्वतः स्फूर्त संग्राम था। ये दुर्भाग्य है कि चौरी चौरा के शहीदों के जितनी चर्चा होनी थी, बहुत अधिक चर्चा नहीं हो पाई। इस संग्राम के शहीदों को, क्रांतिकारियों को इतिहास के पन्नों में भले ही प्रमुखता से जगह न दी गई हो, लेकिन आजादी के लिए उनका खून देश की माटी में जरूर मिला हुआ है, जो हमें हमेशा प्रेरणा देता रहता है। করোনাকালে নাগরিকদের অনুপ্রেরণায় বিদেশে পরিস্থিতির মোকাবিলায় চটজলদি সাহায্য পৌঁছে দিচ্ছে ভারত, যা দৃষ্টান্ত। कोरोना काल में जब भारत ने 150 से ज्यादा देशों के नागरिकों की मदद के लिए जरूरी दवाइयां भेजी, आज भारत ने दुनिया के अलग अलग देशों से अपने 50 लाख से अधिक नागरिकों को स्वदेश लाने का काम किया। जब भारत ने अनेकों देशों के हजारों नागरिकों को सुरक्षित उनके देश भेजा, जब आज भारत खुद कोरोना की वैक्सीन बना रहा है, दुनिया के बड़े बड़े देशों से भी तेज गति से टीकाकरण कर रहा है, जब भारत
मानव जीवन की रक्षा को ध्यान में रखते हुए दुनिया भर को वैक्सीन पहुंचा रहा है, दे रहा है, तो हमारे स्वतंत्रता सेनानियों को जहां भी उनकी आत्मा होगी जरूर गर्व महसूस होता हो। উল্লেখ্য, আগামী 1 বছর ধরে চৌরি চৌরা আন্দোলনকে স্মরণ করে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে যৌথ অনুষ্ঠান কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষায় প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন শুরু হয়েছে। আয়োজক ভারত। এই সম্মেলনের আলোচনার বিষয় হল শান্তি ও সুস্থিতি বজায় রাখার পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব। আজ বেঙ্গালুরুতে 3 দিনের এরো শোর দ্বিতীয় দিনে বিভিন্ন দেশের রক্ষামন্ত্রীদের নিয়ে সুরক্ষা সম্মেলনের সূচনা হয়। এই প্রথম সুরক্ষা সম্মেলনে 18টি দেশের প্রতিরক্ষামন্ত্রী, প্রতিরক্ষা সচিব, সেনা প্রমুখ যোগ দিয়েছেন। এমনতর উদ্যোগের কথা জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী উদ্বোধনী ভাষণে বলেন, সুরক্ষার প্রশ্নে পারস্পরিক সাহায্য আরও সুদৃঢ় করতে হবে। Out of 28 Indian Ocean region countries, 27 have participated in this conclave, both physically and through virtual mode. This in itself is a symbol of our collective desire to work together in the Indian Ocean region. Until recently, the dark shadow of coronavirus pandemic was looming over us, and conducting such an event appeared to be highly daunting. However, our will has proven to be stronger than the pandemic. Today, we are on our way to fight the virus with vaccines in hand. A number of them are developed and made in India. প্রতিরক্ষা এবং এরোস্পেস ক্ষেত্রে ভারতে প্রভূত সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এরো ইন্ডিয়া হল এই ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। ভারত সরকার ভবিষ্যতের কথা ভেবে এই ক্ষেত্রগুলিতে সংস্কার সাধন করেছে। এয়ারো ইন্ডিয়া 2021 উপলক্ষে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। সংসদের বাজেট অধিবেশন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অভিভাষণের উপর আলোচনা শেষে ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আজ 2 কক্ষে আলোচনার কথা। রাজ্যসভায় বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দেশে করোনা অতিমারির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উদ্ভূত পরিস্থিতি সামাল দিয়ে দেশ নতুন করে জেগে উঠছে। সেই সঙ্গে কেন্দ্রের এনডিএ সরকারের নতুন সংস্কার নীতির প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। নতুন 3 কৃষি আইন কৃষিক্ষেত্রের যে নতুন বিপ্লবের সূচনা করবে সে কথা তুলে ধরেছেন। সিন্ধিয়া আরও বলেন, দেশের কৃষকেরা প্রভূত লাভবান হবেন। বিরোধীদের অভিযোগ উত্থাপন করে জানান, দ্বিচারিতা করছেন তারা কৃষকদের সঙ্গেও দেশবাসীর সঙ্গেও। মনোনীত সাংসদ স্বপন দাশগুপ্ত কৃষি বিলের পক্ষে বক্তব্য রাখলেও আরজেডি সাংসদ মনোজ ঝা তার বিরোধিতা করে বলেন, অবিলম্বে প্রত্যাহার করা হোক। কেন্দ্রের নানা সিদ্ধান্তের কথা তুলে কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং বলেন, জনবিরোধী পদক্ষেপ নেওয়া হচ্ছে, গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়নের দাবি, অবিলম্বে নতুন কৃষি আইন বাতিল করতে হবে। কৃষক বিক্ষোভ নিয়ে সাম্প্রতিক বিদেশি ব্যক্তি এবং সংস্থার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সংসদে আলোচনার পর কৃষি সংস্কার সংক্রান্ত আইনটি পাশ হয়েছে দেশে। এই সংস্কারের ফলে কৃষকরা আরও বড় বাজারের সুবিধা পাবেন। অর্থনৈতিকভাবে এবং পরিবেশগতভাবে কৃষিকাজ করারও সুবিধে হবে। কৃষকদের একটি ক্ষুদ্র অংশ এই সংস্কার নিয়ে আপত্তি জানিয়েছেন। বিক্ষোভকারীদের মনোভাবকে মর্যাদা দিতে ভারত সরকার দীর্ঘ আলোচনা শুরু করেছে। 11 দফা আলোচনা ইতিমধ্যেই হয়েছে। ভারত সরকারের পক্ষে এমনকি প্রধানমন্ত্রী স্বয়ং আইন স্থগিত রাখারও প্রস্তাব দিয়েছেন। তবু এটা দুর্ভাগ্যজনক যে স্বার্থান্বেষী মহল এই বিক্ষোভকে কেন্দ্র করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। এর প্রকাশ দেখা গেছে 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে হিংসা এবং ভাঙচুর চালানো হয়েছে। এই স্বার্থান্বেষী মহলের একাংশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন পাওয়ার চেষ্টা করেছে, যার জন্য মহাত্মা গান্ধীর মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা ভারত এবং সভ্য সমাজের পক্ষে অত্যন্ত বিরক্তিকর। ভারতীয় পুলিশ বাহিনী সংযম রক্ষা করেছে।
অনেক পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন এবং গুরুতর জখমও হয়েছেন। এই বিক্ষোভকে দেখা উচিত ভারতের গণতান্ত্রিক এবং বহুত্বধর্মী প্রেক্ষাপটে এবং সংশ্লিষ্ট কৃষক গোষ্ঠীর প্রয়াসের দিকে নজর দিয়ে এই অচলাবস্থা কাটাতে তৎপর সরকার। এ বিষয়ে কোনো তড়িঘড়ি মন্তব্য না করে তথ্য যাচাই করা উচিত, কিন্তু বিষয়টির সম্যক বোঝার প্রয়োজন। চটজলদি উত্তেজনার বশবর্তী হয়ে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করা বিশেষ করে সেলিব্রিটিদের পক্ষে সম্মানজনক নয়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক টুইট বার্তায় জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ সফল হবে না। এর মোকাবিলা করার মতো আত্মবিশ্বাস আছে আমাদের। ভারত এর বিরোধিতা করবেই। কেন্দ্রীয় সরকার টুইটারকে সতর্ক করে দিয়ে জানিয়েছে, নির্দেশ মানা না হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। টুইটারের বিরুদ্ধে অভিযোগ, তারা একতরফাভাবে ব্লক করা অ্যাকাউন্ট আবার চালু করেছে। কৃষকদের বিক্ষোভ নিয়ে আপত্তিকর মন্তব্য জারি আছে সরকারি নির্দেশ সত্ত্বেও। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক আগেই টুইটারকে নোটিশ দিয়ে কৃষক সংক্রান্ত আপত্তিকর পোস্ট সরানোর নির্দেশ দিয়েছিল। সরকারের অভিযোগ, ওই সব মন্তব্য অসত্য এবং ঘৃণা ও উত্তেজনা ছড়ানোর জন্যই ব্যবহার করা হয়েছে। সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্ররোচনামূলক এই সব প্রচার ভিত্তিহীন এবং সমাজের মধ্যে উত্তেজনা ছড়ানোর জন্যই। একে বাকস্বাধীনতা বলা যায় না। এটি আইন শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক। টুইটার সরকারের নির্দেশ মানতে বাধ্য। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 4 দিনের সফরে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ রওনা হচ্ছেন। একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এই সফরের ফাঁকে আগামীকাল বেঙ্গালুরুতে আয়োজিত এরো ইন্ডিয়া 2021-এর অনুষ্ঠানের সমাপ্তি পর্বে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন তিনি। তাঁর এই সফর উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামী 7ই ফেব্রুয়ারি তিনি রাজধানী দিল্লিতে ফিরবেন। কৃষক আন্দোলন নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বিশেষজ্ঞ কমিটি বৈঠকে বসে। পুসায় নাস কমপ্লেক্সে এই বৈঠক হয়। বিশেষজ্ঞ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। কৃষক আইন এবং সেই সংক্রান্ত বিক্ষোভের বিষয়ে বিভিন্ন আলোচনা হল। মহারাষ্ট্রের দুটি পৃথক সংগঠনের কৃষকরা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গতকালের পর আজও এই বৈঠক চলবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কেরালা সফরে রওনা হয়েছেন। আজ তিনি কোচি যাবেন। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন শ্রী নাড্ডা। ত্রিচুরে এক দলীয় জনসভায় যোগদানের কথা রয়েছে তাঁর। নিচ্ছে একটু বিজ্ঞাপনী বিরতি, পরে রয়েছে আরো খবর। পূর্বোদয়ের সংকল্প পূর্ণ হতে চলেছে। এই হলো মোদী সরকারের সংকল্প। हिंदुस्तान का संपूर्ण विकास करना है तो हिंदुस्तान के पूर्वी इलाके का भी विकास होना चाहिए, पूर्वी छोर का भी विकास होना चाहिए। এই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের নবনির্মাণের জন্য 4700 কোটি টাকারও বেশি বিনিয়োগের মাধ্যমে শুরু করা হচ্ছে বহু উন্নয়ন প্রকল্প। হলদিয়াতে ভারত পেট্রোলিয়ামের এলপিজি ইম্পোর্ট টার্মিনাল, গেল দ্বারা প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গার অধীনে ডোভি দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন এবং রানীচক হলদিয়াতে NH41 এর 4 লেনের আরবি কাম ফ্লাইওভার রাষ্ট্রকে সমর্পণ। সঙ্গে হলদিয়াতে ইন্ডিয়ান অয়েলের ক্যাটালিটিক আইসো ডিভ্যাক্সিং ইউনিটের ভিত্তিপ্রস্তর আগামী 7ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কর কমল দ্বারা স্থাপন করা হবে। এই প্রকল্পগুলি শুরু হওয়ার ফলে উন্নয়নে আসবে নতুন জোয়ার, জনগণের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ, আর গড়ে উঠবে সমৃদ্ধ পশ্চিমবঙ্গ, যা আত্মনির্ভর ভারতকে দেবে নতুন শক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 7ই ফেব্রুয়ারি রবিবার রাজ্য সফরে আসছেন। হলদিয়ার সিটি সেন্টারে 1100 কোটি টাকার নবনির্মিত একটি এলপিজি ইম্পোর্ট টার্মিনালের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালুর পর দেশে রান্নার গ্যাসের চাহিদা বেড়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি পূর্বাঞ্চলের রাজ্যগুলির চাহিদাও পূরণ করবে বিপিসিএল এর এই ইম্পোর্ট টার্মিনাল। এর জন্য হলদিয়া বন্দরের 3 নম্বর তেল জেটি থেকে 2টি পাইপলাইন বসানো হয়েছে। প্রকল্পের জন্য জমি দিয়েছে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। চলছে ট্রায়াল রান। এদিকে 41 নম্বর জাতীয় সড়কে হলদিয়ার 4 লেনের ফ্লাইওভারের উদ্বোধন করবেন তিনি। এতে কোলাঘাট থেকে হলদিয়া ডক আশপাশের এলাকায় যাতায়াতের সুবিধা হবে। যাতায়াতের সময় কম লাগবে। বন্দরগামী ভারী গাড়ির আনুষঙ্গিক খরচ কমবে বলে জানিয়েছেন ডেপুটি চেয়ারম্যান AK মেহরা। আমাদের ডকেট ট্রাফিকও যাচ্ছে, জেনারেল ট্রাফিকও যাচ্ছে, স্কুটার, বাইক, সাইকেল সবকিছু নিয়ে। এটা বহুদিনের আমাদের একটা দাবি ছিল যে আমাদের এখানে একটা রেলওয়ে ওভারব্রিজ হোক। ফাইনালি সাগরমালা আমাদের শিপিং দপ্তরের থেকে ফান্ড সাপোর্টে পোর্টও প্রায় 27 একর জমি দিয়েছিল, দিয়ে NHAI ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া
তাদের যে জয়েন্ট ভেঞ্চার আছে কলকাতা পোর্টের সঙ্গে, তারা এই কাজটাকে সম্পন্ন করেছে। এস্টিমেটেড কস্ট ছিল প্রায় 208 কোটি টাকা, খরচ আমাদের টেন্ডার কস্ট এসছে 127 কোটি টাকা। কাজটা শেষ হয়ে গেছে ডিসেম্বর মাসে, ট্রায়াল রান চলছে। এই প্রজেক্টটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 7 তারিখে উদ্বোধন করবেন, ডেডিকেটেড টু দি নেশন। এটা আমাদের যোগাযোগের বহুত উন্নতি সাধন করছে। এই আমাদের যে কনজেশন সেটা অলমোস্ট নীল হয়ে যাওয়া, কারণ যে আমাদের ডকের যে ট্রাফিক মানে যেগুলো ট্রাক বা ট্রেলার্সগুলো আছে সেটাই আরবি এই ফ্লাইওভার দিয়ে NH 41 থেকে ডাইরেক্টলি আমাদের ডকে গেটে ঢুকবে এবং সেখান থেকে ডাইরেক্ট চলে যাবে, যার জন্য এর কোনো কনফ্লিক্ট সিটি ট্রাফিক যেটা আছে টাউনশিপে আসছে বা চিরঞ্জিপুরে আসছে বা দুর্গাচক থেকে আসছে তাদের সঙ্গে কোনো কনফ্লিক্টটা হবে না। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীদের খরচ করার অর্থসীমা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন। তবে কমিশন নিয়োজিত ব্যয় পর্যবেক্ষক অর্থের অপব্যবহার দেখলেই ব্যবস্থা নেবে। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তবেই নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বিষয়ে ব্যবস্থা নিতে পারে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, চূড়ান্ত পর্যবেক্ষণের পরেই বাহিনী মোতায়েন করা হবে। সাম্প্রতিক কলকাতা সফরেও মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছিলেন, কোনো বেনিয়ম যাতে না হয়, প্রত্যেক ভোটদাতা যাতে অবাধে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করবে কমিশন। অর্থ এবং পেশি শক্তির বিরুদ্ধে কোনো রকম নমনীয়তা দেখানো হবে না। প্রশাসনকে নিজ স্বার্থে কোনোভাবেই কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না। উত্তরবঙ্গ সফর সেরে আজ শহরে ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পর্যায়ের সফরে তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দেন, সেই সঙ্গে দলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলিপুরদুয়ার জেলা প্যারেড গ্রাউন্ডে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার দলীয় কর্মীদের নিয়ে এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল কংগ্রেসের আসল নেতা কর্মীরা, দলের কর্মীরাই সম্পদ বলে ফের একবার তা স্মরণ করিয়ে দিলেন। গতকাল এই সভায় ব্লক, পঞ্চায়েত এবং জেলা স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, যারা লোভী এবং ভোগী তাদের জন্য অন্য দলে যাওয়ার দরজা খোলা আছে। তারা দল থেকে চলে গেছে বিজেপিকে ভোগ করবার জন্য, তাদের জন্য রাস্তা খোলা, চলে যান। কিন্তু তৃণমূল কংগ্রেসে যারা থাকবেন তাদের মনে রাখতে হবে, মা মাটি মানুষের কথা ভেবেই এই দলটা আমরা করি এবং এই দলটা মানুষের দল, এখানে লোভের জায়গা নেই। যদি কোনোদিন কেউ ভুলও করে থাকেন আগামী দিন সংশোধন করে নেবেন। আমি এখনো মনে করি তৃণমূল কংগ্রেসের টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না, তৃণমূল কংগ্রেসের MP MLA টাকা দিয়ে বিক্রি হয় না। মনে রাখবেন, টিকিটটি আমরা দল থেকে, রাজ্য স্তর থেকে, জেলা স্তর থেকে রেকমেন্ডেশন দিতে পারে, কিন্তু আমরা সার্ভে করে রাজ্য স্তর থেকে দিই। আর আমাদের টিকিট পাওয়ার জন্য কোনো লবিও করতে হয় না, যে 5 বছর মানুষের সাথে থাকবে, যে ভালো কাজ করবে, সে এমনিতেই দলের টিকিট পাবে, দল তাকে খুঁজে নেবে, দলকে তাকে খুঁজতে হবে না। এটা তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের আরেকটা গুণ, তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু দলের নেতা নয়, তৃণমূল কংগ্রেসের বুথ কর্মীরা হচ্ছে দলের নেতা। তারাই কিন্তু নেতাদের পরিচালিত করে, তারাই ভোটার লিস্ট দেখেন, তারাই কাউন্টিং করেন, তারাই বুথ এজেন্ট হিসেবে বসেন, তারাই এলাকায় কাজ করেন, তারাই মানুষের কাছে পৌঁছান। সুতরাং নেতারা হয়তো থাকার জন্য একজন আছেন, কিন্তু নেতাদের বড় ছাতা হচ্ছেন আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা, যারা গায়ে গঞ্জে, শহরে, রোদে, ঝড়ে, জলে, বৃষ্টিতে লড়াই করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে অভিযোগ করেছেন, বন সহায়ক পদে নিয়োগে কারচুপি করা হয়েছে, সেই জন্যই কেউ হয়তো দল ছেড়ে চলে গেছে। আমি জানি যে ছেলেটা আমাদের থেকে চলে গেছে, जो हमारे साथ थे लेकिन अभी चला गया, বন সহায়ক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ও কিছু কারসাজি করেছে। এই কমপ্লেন আমাকে बहुत सारे आदमी ने दिया है, हम उसको इन्वेस्टिगेशन कर रहे हैं। সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা ও প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ব্যক্তিগত আক্রমণের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। বন সহায়ক নিয়োগ নিয়ে কারসাজি যদি হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী তদন্ত করতে পারেন। কারা কারা তাঁর কাছে সুপারিশ পাঠিয়েছেন তার সব নথি রাখা আছে। আজকে আলিপুরদুয়ারে একটা সভা ছিল, সেই সভা থেকে তিনি নাম না করে তিনি আজকে বলেছেন যে বন সহায়কের চাকরিতে কারসাজি হয়েছে, উনি তদন্ত করবেন। আর আমি আজকে মঞ্চ থেকে দায়িত্ব নিয়ে বলে গেলাম
উনি নাম নেননি, কিন্তু আমি নিয়ে বলছি, আপনাকে সম্মান জানিয়ে বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে জেনে রাখুন এই বুড়ো সহায়কের নিয়োগ আমি নিরপেক্ষভাবে বোর্ডের হাতে তুলে দিয়েছিলাম 8ই অক্টোবর সকাল 10টার সময়। আমি যখন আপনাকে মেসেজ করেছিলাম যে কোন বীরভূমের একজন বড় নেতা আমাকে ধমকি দিয়ে বলছে যে বনসহায়কের সব চাকরি তাকে দিতে হবে, আপনি তার পাল্টা ফোন করে আমায় বলেছিলেন যে কিছু পাইনি, সব জেলায় জেলায় তৃণমূলের নেতা কর্মীদের কিছু কিছু করে কোটা তুমি দিয়ে দাও। আজকে আমায় বলছেন কারসাজি করেছেন। কলেজ বিশ্ববিদ্যালয় এখনই খুলছে না, খুলবে না ছাত্রাবাসও। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, অনলাইনে ক্লাস হবে, সেমিস্টারের পরীক্ষা হবে অনলাইনে, করোনা বিধি মেনে ল্যাব খোলা হবে। আমরা সার্কুলার দিয়েছিলাম, বিজ্ঞপ্তি জারি করেছিলাম, তখনই উপাচার্যরা তারা সহমত পোষণ করে সকলেই একমত হয়ে জানিয়েছিলেন যে অড সেমিস্টারগুলো যা এখন চলছে তা অনলাইনে হবে। আজকেও তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে অড সেমিস্টারগুলি কলেজ বিশ্ববিদ্যালয়ের অনলাইনেই হবে, যা শেষ হয়ে যাবে 31শে মার্চের মধ্যেই। 2 নম্বর সিদ্ধান্ত তারা আমাদের জানিয়েছিলেন, আমরা গ্রহণ করেছি সবাই আলোচনা করে। তারা যখন চাচ্ছেন না যে হোস্টেল খোলা হোক, স্বাস্থ্যবিধি মেনে হোস্টেল খুলতে পারবেন না, আমরা তাদের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করি। আর 3 হচ্ছে যে তারা সকলেই বলছিলেন যাদের যাদের দরকার, যেহেতু সংখ্যায় কম, পিএইচডিতে যারা পিএইচডি করছেন তাদের কেস টু কেস বেসিসে প্র্যাকটিক্যালের সুযোগ সুবিধা তারা দেবেন। অর্থাৎ একদিকে হায়ার এডুকেশন কাউন্সিলের 3টি প্রস্তাবের নীতিগতভাবে সম্মতি সবাই মিলে আমরা দিয়েছি, কিন্তু হাতে দেওয়ার মতন এক্ষুনি কমিটি গঠন করে সেটা ইন্টারফেস উইথ দ্য ইন্ডাস্ট্রি করব। আর অপরদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত আমাকে পাঠিয়েছেন তাকে গ্রহণ করে আপনাদের জানাবো। কোভিশিল্ডের পর গতকাল প্রথম কলকাতার 3টি কেন্দ্রে কোভ্যাক্সিন দেওয়া শুরু হলো। 45 জনকে কোভ্যাক্সিন দেওয়া হয়। আরও অনেককে দেওয়ার কথা থাকলেও পোর্টালের অসুবিধার জন্য টিকাকরণের কাজ ব্যাহত হয়। যে 45 জনকে কোভ্যাক্সিন দেওয়া হয়েছে তাদের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। 8 ঘণ্টা পর্যবেক্ষণের পরই তাদের ছেড়ে দেওয়া হয়। গত 14 দিনে রাজ্যে 350টি কেন্দ্রে টিকাকরণ হলো। এই টিকাকরণ সম্পর্কে জানালেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার অজয় চক্রবর্তী। সাধারণ মানুষ কিন্তু একটাই ব্যাপার যে সাধারণ মানুষের জন্য আমরা কিন্তু অপশন, দেয়ার ইজ নো অপশন, যেখানে যে সেন্টারে যেটা হবে সেই সেন্টারে তার সিস্টেম নিতে হবে। কিন্তু তাদের জন্য আপনি মনে রাখবেন যে সরকারি যেভাবে 2টো ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেই 2টো ভ্যাকসিনের মধ্যে তুল্যমূল্য আলোচনা, তুল্যমূল্য কম্প্যারিজন করার মতন সময় আমাদের এখনো আসেনি। একটা কথা আপনাদের নিশ্চিন্ত করে বলতে পারি, এখনো পর্যন্ত গুরুতর সাইড এফেক্ট অন্য ভ্যাকসিনের থেকে বেশি এরকম কোনো ভ্যাকসিন আমরা পাইনি। সেই জন্য আমরা যথেষ্ট কনফিডেন্টলি আপনাদের বলতে পারি আপনার নির্ভয়ে ভ্যাকসিন নিতে পারবেন, আপনাদের কোনো রকম কোনো চিন্তা নেই। এবং যদি বেশি বয়স হয়, কোমরবিডিটি থাকে, তাতেও কোনো ভয় নেই। এই ভ্যাকসিন যথেষ্ট পরিমাণ নিরাপদ, ইতিমধ্যে এটা প্রমাণিত। দেশে করোনায় আরোগ্যের হার 97.13%। 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 17,824 জন, মৃত্যু হয়েছে 107 জনের। এখন দেশে সক্রিয় রোগীর হার 1.44%। 44,49,552 জনকে টিকা দেওয়া হয়েছে। গত 24 ঘণ্টায় 3,10,604 জনকে করোনা প্রতিষেধক দেওয়া হয়েছে। কোভিড বিধি পালনে জোরদার প্রচার শুরু হয়েছে কেন্দ্রীয় স্তরে। দেশ জুড়ে চলছে এই অভিযান। বিশ্বব্যাপী মহামারী কোভিড-19 যার কবলে অসহায় সম্পূর্ণ মানবজাতি,
টিকা কিংবা ওষুধ আবিষ্কার হওয়া পর্যন্ত মহামারীর বিরুদ্ধে মানবতার লড়াই জারি থাকবে। এখন যখন আনলকের মাধ্যমে প্রায় গোটা দেশ খুলে গেছে, তখন আমাদের সতর্ক থাকা আরো জরুরি। এক্ষেত্রে সবচাইতে বেশি প্রয়োজন বুঝে চলা আর নিজেকে বাঁচিয়ে চলা। ফেস মাস্ক করোনা প্রতিরোধে সবচাইতে কার্যকরী প্রমাণিত। বিশ্ব স্বাস্থ্য সংগঠন আর বিশেষজ্ঞদের গবেষণার ফলও এটাই মনে করে যে মাস্ক দিয়ে নাক ও মুখ ভালোভাবে ঢেকে করোনা সংক্রমণ প্রতিরোধ করা যায়। শুধু মাস্ক পরলেই চলবে না, নিজের মুখ ও নাক ভালোভাবে ঢাকুন। নিজের পরিবারের সদস্য এবং বন্ধুদের মাস্ক পরার জন্য বলুন। बिना मास्क या फेस कवर के घर से बाहर निकलने की अभी कल्पना करना भी सही नहीं है। ডিডি নিউজের বিশেষ অভিযান মাস্ক আপ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হন। করোনা প্রতিরোধে এই উদ্যোগে অংশগ্রহণ করতে নিজের মাস্ক পরার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন ফেসবুক এবং টুইটারে। মাস্ক আপ ইন্ডিয়া ডিডি নিউজের বিশেষ অভিযান মাস্ক আপ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হন। মাস্ক আপ ইন্ডিয়া, মাস্ক আপ ইন্ডিয়া, মাস্ক আপ ইন্ডিয়া। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামীকাল থেকে শুরু হবে। বর্তমান সরকারের মেয়াদকালের এটি শেষ অধিবেশন। এবার বিধানসভায় বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারই প্রথম মুখ্যমন্ত্রী বাজেট পেশ করতে চলেছেন। প্রথা মাফিক বাজেট অধিবেশনের সূচনা করেন রাজ্যপাল ও বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এই অধিবেশন বয়কট করবেন বিরোধী কংগ্রেস ও বামেরা। পণ্ডিত ভীমসেন যোশীর জন্মশতবার্ষিকী আজ। এদিন থেকেই বর্ষব্যাপী শতবর্ষের অনুষ্ঠানের সূচনা হচ্ছে। মুম্বাইতে আজ ও কাল দুদিনের অনুষ্ঠানের আয়োজন করেছে ঋত্বিক ফাউন্ডেশন ফর পারফর্মিং আর্টস। ফিল্ম ডিভিশনের তরফে কিংবদন্তি এই শিল্পীর সঙ্গীত জীবন উদযাপন হিসেবে বায়োপিক দেখানোর ব্যবস্থা রয়েছে। ইউটিউব চ্যানেলে তা দেখা যাবে। শাস্ত্রীয় সঙ্গীতের জনপ্রিয় শিল্পী ও পণ্ডিত যোশীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই উপলক্ষে এক টুইট বার্তায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পূর্বোদয়ের সংকল্প পূর্ণ হতে চলেছে। এই হলো মোদী সরকারের সংকল্প। हिंदुस्तान का संपूर्ण विकास करना है तो हिंदुस्तान के पूर्वी इलाके का भी विकास होना चाहिए, पूर्वी छोर का भी विकास होना चाहिए। এই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের নবনির্মাণের জন্য ৪,৭০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের মাধ্যমে শুরু করা হচ্ছে বহু উন্নয়ন প্রকল্প। হলদিয়াতে ভারত পেট্রোলিয়ামের এলপিজি ইম্পোর্ট টার্মিনাল, ঘিল দ্বারা প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গার অধীনে ডোভি দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন এবং রানীচক হলদিয়াতে NH41 এর 4 লেনের আরবি কাম ফ্লাইওভার রাষ্ট্রকে সমর্পণ। সঙ্গে হলদিয়াতে ইন্ডিয়ান অয়েলের ক্যাটালিটিক আইসো ডিভ্যাক্সিং ইউনিটের ভিত্তিপ্রস্তর আগামী 7ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কর কমল দ্বারা স্থাপন করা হবে। এই প্রকল্পগুলি শুরু হওয়ার ফলে উন্নয়নে আসবে নতুন জোয়ার, জনগণের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ, আর গড়ে উঠবে সমৃদ্ধ পশ্চিমবঙ্গ, যা আত্মনির্ভর ভারতকে দেবে নতুন শক্তি। বিজ্ঞাপনী বিরতির পর বাকি খবর। ভারত ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট আগামীকাল শুরু হচ্ছে চেন্নাইতে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে স্টেডিয়ামে দর্শক আসন পূর্ণ করার কথা বলা হলেও সফরকারী ইংল্যান্ডের সঙ্গে ভারতের প্রথম দুটি টেস্ট ম্যাচে দর্শক থাকছে না বলে জানিয়েছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন সুরক্ষা বিধিকে মান্যতা দিয়ে জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে দর্শক সামাল দেওয়ার পরিকাঠামো না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পরাজয়ের ধারা অব্যাহত। ধারাবাহিকভাবে জয় রক্ষা করা সম্ভব হচ্ছে না। লিভারপুলের অপ্রত্যাশিত হার। ঘরের মাঠে 1-0 গোলে ব্রাইটনের কাছে ধরাশায়ী হয়েছে তারা। এতে সমর্থকদের মধ্যে হতাশা। বিশ্ব ক্যান্সার দিবস আজ। অন্যান্য বছরের মতোই আজকের এই দিনটিতে কর্কট রোগের সচেতনতায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুরক্ষা বিধি মেনেই হবে এই অনুষ্ঠান। এবছরের থিম হল আই অ্যাম অ্যান্ড আই উইল। উল্লেখ্য, বিশ্বে মৃত্যুহারের ক্ষেত্রে কর্কট রোগ হল দ্বিতীয় বৃহত্তম কারণ।
সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সমষ্টিগতভাবে এই মারণ রোগের মোকাবিলার কথা জানিয়ে সরকারের পক্ষ থেকে এবং বেসরকারি পর্যায়েও পালন করা হচ্ছে দিনটি। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। চৌরি চৌরা শতাব্দী সমারোহের বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্মারক ডাক টিকিট প্রকাশ হয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় প্রস্তুত দেশ বললেন রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে সুরক্ষা ও সহযোগিতা নিয়ে আলোচনা। সংসদের বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আজও দুই কক্ষে হবে আলোচনা। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপান উত্তর তুঙ্গে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর সেরে ফিরছেন শহরে। বিশ্ব ক্যান্সার দিবস আজ। কর্কট রোগের সচেতনতায় সুরক্ষা বিধি মেনে নানা অনুষ্ঠানের আয়োজন। সংবাদ এখনই পর্যন্ত। এরপর দুপুর ৩টায় রয়েছে সংবাদ এক নজরে। আরও খবর জানতে ফলো করুন আমাদের টুইটার অ্যাকাউন্ট ডিডি বাংলা নিউজ। সবকটি খবর দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেল ডিডি বাংলা নিউজে সরাসরি। নমস্কার।